দ্য ডিজিটাল এডুকেয়ারে সবাইকে সুস্বাগত। প্রিয় ছাত্রছাত্রীরা, আমি তোমাদের ভূগোল শিক্ষক কিশোর স্যার চলে আসলাম নতুন একটি ভিডিওতে, যেখানে আমরা কিন্তু মাধ্যমিকের 2025 সালের মাধ্যমিকের জন্য কিন্তু প্রিপারেশন অলরেডি শুরু করে দিয়েছি। তো আমরা এখানে চ্যাপ্টার ওয়াইজ কিন্তু অধ্যায়ভিত্তিকভাবে পড়াশুনো কিন্তু শুরু করে দিয়েছি। অনেকগুলো ভিডিও অলরেডি আপলোড হয়ে গেছে। তোমরা যারা নতুন এসছো অবশ্যই পুরনো ভিডিওগুলো প্লেলিস্ট থেকে দেখে নেবে, এবং সেখানে কিন্তু দেখতে পাবে আমরা অলরেডি কিন্তু নদীর প্রথম অধ্যায়ে নদীর যে কাজ, সেই নদীর কাজ কিন্তু কমপ্লিট করে ফেলেছি। আজকের ক্লাসে কিন্তু আমরা এর পরের যে পার্ট, যেখানে কিন্তু হিমবাহের কাজ সম্পর্কে কিন্তু পড়তে যাচ্ছি আমরা। ঠিক আছে, তো দেখে নাও একবার আজকের ক্লাসে আমরা কি পড়তে যাচ্ছি। আজকের ক্লাসে কিন্তু আমরা পড়তে যাচ্ছি, দেখো যেখানে তোমাদের আছে মাধ্যমিক ভূগোল প্রথম অধ্যায়ে হিমবাহের কাজ। তো ছবি দেখে তোমরা বুঝতেই পারছো হিমবাহ, অনেক বরফ চারিদিকে পড়ে আছে, অনেক ঠান্ডা, আমিও জ্যাকেট পরে আছি। তো দেখি এরপরে দেখো হিমবাহের কাজ। এখানে এর পরের স্লাইডে আমি তোমাদের জন্য কিছু ছবি রেখেছি, যাতে তোমরা বাস্তবের সঙ্গে একটু রিলেট করতে পারো। দেখো এখানে আমাদের ভারতীয় জওয়ানরা ইন্ডিয়ান ফ্ল্যাগ নিয়ে দাঁড়িয়ে আছেন। এখানে কিন্তু জায়গাটা দেখে বুঝতে পারছো কতটা ঠান্ডা হতে পারে। এটা কিন্তু সিয়াচেন গ্লেশিয়ার, যে জায়গাটা কিন্তু আমাদের সব সময় কিন্তু বরফাবৃত হয়ে থাকে। ঠিক আছে, সারা বছর এই গ্লেশিয়ার বা সিয়াচেন গ্লেশিয়ার কিন্তু আমাদের ভারতের বৃহত্তম কিন্তু হিমবাহ। ঠিক আছে, পাশের ছবিটা দেখো, এটা একটা বিদেশি ছবি যেখানে প্রচুর বরফপাত হচ্ছে, এটাও একটা বিদেশি ছবি। ঠিক আছে, আর এই ছবিটা অনেকেই চিনবে, আবার অনেকেই চিনতে পারবে না। এটা কিন্তু আমাদেরই পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে যে হিমালয়ের একটি শৃঙ্গ, অর্থাৎ বলতে পারো সিকিমের অবস্থিত কাঞ্চনজঙ্ঘা, কিন্তু কাঞ্চনজঙ্ঘা পর্বতের ছবিটা কিন্তু এখানে আমি তুলে ধরেছি, যেখানে কিন্তু এর শৃঙ্গও কিন্তু সবসময় বরফ আবৃত হয়ে থাকে। ঠিক আছে, তো আজকে আমরা আর কথা না বেরিয়ে টপিকের মধ্যে ঢুকে যাই, আমাদের ক্লাসের মধ্যে শুরু করে দিই ক্লাসটি। তো দেখো, প্রথমেই হিমবাহের কাজ পড়ার আগে কিন্তু আমাদের জানতে হবে হিমবাহ জিনিসটা কি। কি হিমবাহ? হিমবাহ বলতে আমরা কি বলছি? তোমরা এর আগে কিন্তু এই শব্দটির সঙ্গে খুব কমই পরিচিত ছিলে, দু একজন বাদে আর কেউ কিন্তু শোনোনি হিমবাহ কি জিনিসটা। তো একবার পড়ে দেখি হিমবাহ কি। হিমবাহ হলো বরফের নদী। তো এই বরফের নদীটা কি কোথায় দেখা যাবে? অতি শীতল অঞ্চলে স্থলভাগের ওপর দিয়ে অভিকর্ষের টানে অতি ধীর গতিতে প্রবাহমান জমাটবদ্ধ বরফের স্তূপকে আমরা হিমবাহ বলি। তো অ্যাকচুয়ালি নদী তোমরা সবাই দেখেছো, তো হিমবাহ বলতে কিন্তু তাই বোঝাচ্ছে বরফের নদী। হিমবাহ বলতে বোঝাচ্ছে বরফের নদী। মানে নদী দিয়ে নর্মালি আমরা জল প্রবাহিত হতে দেখি, আর যখন আমরা সেখানে বরফ প্রবাহিত হতে দেখব তখন তাকে বলবে কিন্তু হিমবাহ। যেমন এরকম এই ছবিটাতে এখানে দেখতে পাচ্ছ, চারিদিকে পাহাড় আর তার মাঝখান দিয়ে কিন্তু বরফ নেমে আসছে। দেখো এই যে ঢালগুলো দিয়ে কিন্তু বরফ নেমে আসছে, তো এটা বরফই নদী। হ্যাঁ, ঠিক আছে, এরপরে আরও আমরা ডিটেলসে পড়ছি। দেখি অতি শীতল অঞ্চল, কোথায় সেই হিমবাহ দেখা যাবে? দেখা যাবে অতি শীতল অঞ্চলে স্থলভাগের উপর দিয়ে। মূলত কিসের জন্য নেমে আসে? অভিকর্ষের টানে, পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির টানে কিন্তু হিমবাহ উপর থেকে নিচের দিকে অতি ধীর গতিতে নেমে আসে। তো এরকমই যখন অভিকর্ষের টানে পৃথিবীর উপরিপৃষ্ঠ থেকে বরফের স্তূপ অতি ধীর গতিতে জমাটবদ্ধ হয়ে নেমে আসবে, তখন তাকে বলবে কিন্তু হিমবাহ। আর এই হিমবাহর গতিবেগ নদীর সঙ্গে গুলিয়ে ফেললে চলবে না, কারণ নদীর সঙ্গে এর গতির কোনো তুলনাই হয় না। এটি বছরে মাত্র কয়েক সেমি নিচে নামে, মাত্র কয়েক সেন্টিমিটার। যেটা আমরা খালি চোখে থেকে বুঝতেও পারবো না যে আদৌ কি হিমবাহ চলছে নাকি স্থির হয়ে আছে, এত স্লো। উদাহরণ এর মধ্যেও বিশ্বের আমরা যদি দ্রুততম হিমবাহ দেখি, তাহলে সেই হিমবাহটা হলো জেকবস ভ্যান। ঠিক আছে, জেকবস ভ্যান হিমবাহটা কিন্তু বিশ্বের দ্রুততম হিমবাহ। ঠিক আছে, বোঝা গেল হিমবাহ কি জিনিসটা। দেখো এখানে এই স্লাইডের ছবিগুলো দেখো, এটা একটা হিমবাহ, বিশাল বড় বরফের টুকরো। এখানে ছবিতে যতটাই তোমরা ছোট দেখছো, এটা বাস্তবে কিন্তু ততটাই বড়। ঠিক আছে, এখানে দেখো পাহাড়ের উপরেও অনেক বরফ জমে আছে, কিন্তু এ সমস্ত কিছু কিন্তু হলো হিমবাহ। ঠিক আছে, চলো দেখি এর পরের স্লাইডে কি আছে আমাদের। দেখো এবার কিন্তু চলে আসলো হিমবাহের শ্রেণীবিভাগ। এবার হিমবাহ কি
যে ছবিটা দেখালাম হিমবাহ কি একই প্রকার? না, দেখো এখানে ছবির সঙ্গে আমরা পড়ব এবং পড়ার পরে আর আমরা ভুলার কোনো চান্স নেই, ঠিক আছে? দেখো হিমবাহের শ্রেণীবিভাগ যদি পড়তে যাই তাহলে এখানে একজন বিজ্ঞানীর নাম আমাদের পড়তে হচ্ছে। সেই বিজ্ঞানীটা হলেন কে? বিজ্ঞানী অলম্যান। বিজ্ঞানী অলম্যান কিন্তু হিমবাহের শ্রেণীবিভাগ করেছেন, ঠিক আছে? এই হিমবাহ কি? হিমবাহকে তিনি বিজ্ঞানী অলম্যান, হিমবাহ নামটা মনে রাখতে হবে। বিজ্ঞানী অলম্যান হিমবাহকে 3 ভাগে ভাগ করেছেন। সেই 3টে ভাগ কি কি? একটা হলো পার্বত্য হিমবাহ। তো নামটা থেকে একটু তোমরা আইডিয়া করতে পারছো যে পার্বত্য হিমবাহ বলতে কী বোঝাচ্ছে? পর্বতকেই বোঝাচ্ছে। পার্বত্য কথাটার অর্থই হলো পর্বত। তো পাহাড়ের উপরে, দেখো পাহাড়ের উপরে জমি আছে, পাহাড়ের উপরে কিন্তু যে জমি আছে হিমবাহ, তাকে কি বলবে? পার্বত্য হিমবাহ। এরপরে কিন্তু আমরা ডিটেলসে পড়ব, এখন জাস্ট ধারণাটা নিয়ে নাও। পাদদেশীয় হিমবাহ, যখন পাহাড় থেকে নেমে হিমবাহ তার উপত্যকায়, দেখো এই যে পাহাড়, দেখো কালিটা চেঞ্জ করি, এখান থেকে কিন্তু পাহাড় থেকে নেমে এসে তার উপত্যকায়, এখানে কিন্তু যদি হিমবাহ না থাকতো তাহলে অবশ্যই কিন্তু নদী তৈরি হতো, বা এই হিমবাহ বা বরফ জমে থাকা বরফগুলো কিন্তু গলে গলে একসময় সিজনের পরিবর্তনে বা ঋতুর পরিবর্তনে তাপমাত্রার কারণে গলে গিয়ে কিন্তু নদীতে পরিণত হবে। তখন এইখানে কিন্তু জলের প্রবাহ আমরা দেখতে পাবো। তো এই জলই কিন্তু উষ্ণতা কমে যাওয়ার জন্য এখন কিন্তু বরফ হয়ে হিমবাহ রূপে অবস্থান করছে, ঠিক আছে? দেখো তখন যখন পাহাড়ের উপরে অবস্থান করছে তখন তাকে বলা হচ্ছে পার্বত্য হিমবাহ, ঠিক আছে? বোঝা গেল স্পষ্ট? তারপরে পাদদেশীয় হিমবাহ কি? যখন পাহাড় থেকে নেমে পাহাড়ের পাদদেশে অবস্থান করছে, পাহাড় থেকে জাস্ট নেমে পাহাড়ের পাদদেশে অবস্থান করছে, তখন তাকে বলছে কি? পাদদেশীয় হিমবাহ, ঠিক আছে? দেখতেই পাচ্ছ এই যে পাহাড় থেকে নেমে গেছে অলরেডি, নেমে পাহাড়ের পাদদেশে অবস্থান করছে। আরেক প্রকার হিমবাহ লাস্ট যেটা, সেটা হলো কি? মহাদেশীয় হিমবাহ। দেখো এখানেও মহাদেশ শব্দটাকে ভালো করে বুঝে নাও। মহাদেশ কথার অর্থ কি? অর্থাৎ বিশাল বড় এলাকা মহাদেশ, যেমন আমরা এশিয়া মহাদেশে বাস করি, সেরকমই অ্যান্টার্কটিকা মহাদেশের নাম তোমরা ছোটোবেলায় থেকেই শুনে আসছো, সবাই পড়েছও। তো অ্যান্টার্কটিকা মহাদেশটা কিন্তু পুরোটাই বরফে আবৃত। তো এরকম যখন বিশাল বড় মহাদেশ বা কোনো দেশকে ঘিরে যখন হিমবাহ অবস্থান করবে তখন তাকে বলা হয় মহাদেশীয় হিমবাহ। আর ছবিতে তোমরা দেখতে পাচ্ছ যে এইটা কি হয়? অনেকটা সমতল জায়গা জুড়ে, বিস্তীর্ণ সমতল জায়গা জুড়ে দেখা যাবে, এখানে কোনো পাহাড় কিন্তু দেখতে পাচ্ছ না, ঠিক আছে? ক্লিয়ার হলো সবার? তাহলে তো হিমবাহকে আমরা 3 ভাগে ভাগ করলাম। এর 3টে ভাগ সম্পর্কে এবার একটু ডিটেলসে একটু দেখি। তো প্রথম ভাগটা আমাদের ছিল কি? পার্বত্য হিমবাহ। দেখো এরপরে কিন্তু চলে আসলো পার্বত্য হিমবাহ। দেখো এই পার্বত্য হিমবাহটা আমাদের ভালো করে পড়তে হবে, কারণ কি? পার্বত্য হিমবাহকে কি বলে? মাউন্টেন বা ভ্যালি গ্লেশিয়ারও বলা হয়। এই পার্বত্য হিমবাহটা কি? দেখো হিমশীতল উচ্চ পার্বত্য অঞ্চলে উপত্যকার মধ্য দিয়ে অভিকর্ষের টানে ধীরে ধীরে নিচের দিকে প্রবাহিত হিমবাহকে পার্বত্য বা উপত্যকা হিমবাহ বলে। তো হিমশীতল, যেখানে এতটাই ঠান্ডা যে বায়ুর জলীয় বাষ্প কিন্তু সেখানে তুষার রূপে, মানে বরফ হয়ে যাচ্ছে, তুষার রূপে ঝরে পড়ছে, সেরকম এলাকায় পার্বত্য বা উপত্যকা হিমবাহ সৃষ্টি হয়। যেরকম হচ্ছে ইউরোপের আল্পস পর্বতে কিন্তু এই ধরনের হিমবাহ একদম নর্মাল ব্যাপার, ঠিক আছে? ইউরোপের আল্পস পর্বতে কিন্তু এটি একটি সাধারণ ব্যাপার বা সাধারণত দেখা যায়, তাই একে আল্পসীয় হিমবাহও কিন্তু বলা হয়। দেখো আল্পস পর্বতে এটা একটা সাধারণ নর্মাল ঘটনা, তাই পার্বত্য হিমবাহকে আবার কি বলা হয়? আল্পসীয় হিমবাহও বলা হয়। ইউরোপে আছে আল্পস পর্বত। এর বৈশিষ্ট্য কি? এটা হিমরেখা, নম্বর বৈশিষ্ট্য, হিমরেখা অতিক্রম করলে বরফ গলে গিয়ে নদীর সৃষ্টি হয়, ঠিক আছে? যখনই হিমরেখা অতিক্রম করে যাবে এই পার্বত্য হিমবাহ কিন্তু গলে যাবে, গলে গিয়ে জলে পরিণত হবে, আর ওখান থেকেই নদীর সৃষ্টি হবে, ঠিক আছে? নম্বর বৈশিষ্ট্য কি? এটি 2000 কিমি পর্যন্ত দীর্ঘ হতে পারে, মানে সুদীর্ঘ 2000 কিলোমিটার, বুঝতে পারছো কত দীর্ঘ। আর নম্বর বৈশিষ্ট্য কি? এতে বার্কসুন্ড এবং ক্রেভাস থাকে, এই হিমবাহের মধ্যে কিন্তু এই দেখো কাঞ্চনজঙ্ঘার ছবি, এভারেস্টের ছবি, এর মধ্যে কিন্তু কি থাকবে? বার্কসুন্ড এবং ক্রেভাস, কতগুলো ফাটল থাকবে। আমরা এরপরে কিন্তু এগুলো পড়তে যাচ্ছি, কোনো চিন্তা নেই। যেরকম এর উদাহরণ হলো কি? আলাস্কার হুবার্ট, এটা কিন্তু পৃথিবীর বৃহত্তম হিমবাহ। এই আলাস্কার হুবার্ট কিন্তু খুব ভালো করে মনে রাখতে হবে। পার্বত্য হিমবাহের উদাহরণ কিন্তু অনেকবার পরীক্ষায় আসে, বহুবার পরীক্ষায় জিজ্ঞাসা করে যে পার্বত্য হিমবাহ, পৃথিবীর বৃহত্তম পার্বত্য হিমবাহের নাম লেখো বা উদাহরণ দাও, বা এমসিকিউতে থাকে। তো এটা হলো কিন্তু তোমাদের আলাস্কার হুবার্ট হলো পৃথিবীর বৃহত্তম
পার্বত্য হিমবাহ। ঠিক আছে, বোঝা গেল। এরপরে কি, এরপরে 2 নাম্বার যে হিমবাহের শ্রেণীবিভাগ সেটা হলো কি পাদদেশীয় হিমবাহ। এই পাদদেশীয় হিমবাহ কি, যখন পাহাড় থেকে পাদদেশে এসে অবস্থান করলো, এই যে পাহাড় থেকে নেমে পাদদেশে অবস্থান করছে, দেখো তখন কিন্তু অনেক হার্ড হয়ে যাচ্ছে। এই যে পাশের ছবিতে দেখো একজন পর্বত আরোহী কি সুন্দর করে হেঁটে যাচ্ছে বরফের উপর দিয়ে, তাই না? তো এই পাদদেশীয় হিমবাহ কি, একে আবার ইংরেজিতে পেডিমেন্ট গ্লেশিয়ারও বলা হয়। দেখো একবার পড়ে নিই। উচ্চ অক্ষাংশে বা সুউচ্চ পার্বত্য অঞ্চলে, কোথায় কোথায় দেখা যাবে, উচ্চ অক্ষাংশে আর সুউচ্চ পার্বত্য অঞ্চলে। হতে পারে খুব উঁচু অক্ষাংশে, যেখানে অলরেডি টেম্পারেচার লো থাকে কারণ সূর্যের আলো এখানে তির্যকভাবে পড়ে, বা সুউচ্চ পার্বত্য অঞ্চলে, যেখানে যেই পর্বতের উচ্চতা 4000 মিটার, 5000 মিটার, 6000 মিটার বা 7000 মিটার, এই ধরনের উঁচু পর্বতের কিন্তু শিখরে কিন্তু অবশ্যই হিমবাহ দেখা যাবে। এটা একটা নর্মাল ব্যাপার, কারণ যখন বায়ুমণ্ডলের উচ্চতা বাড়ে, অর্থাৎ ট্রপোস্ফিয়ারে আমরা যখন ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে উঠি তখন কিন্তু টেম্পারেচার কমতে থাকে, তো নর্মালভাবেই কিন্তু সেখানে বরফ জমে গিয়ে বরফে পরিণত হয়। ঠিক আছে, তো আরেকবার পড়ি। উচ্চ অক্ষাংশে বা সুউচ্চ পার্বত্য অঞ্চলে উপত্যকা হিমবাহ পর্বতের পাদদেশে বিস্তৃত ও সঞ্চিত হয়ে হিমবাহ সৃষ্টি হয়, তাকে পাদদেশীয় হিমবাহ বলে। এর অগ্রভাগকে আবার কি বলা হয়, লোব বলা হয়। ঠিক আছে, তাহলে পার্বত্য হিমবাহ যখন পাদদেশে এসে বিস্তৃত অঞ্চলে সঞ্চিত হয়ে থাকে তখনই তাকে পাদদেশীয় হিমবাহ বলে, যে কথাটা আমি অলরেডি কিন্তু আগে বলেছি। তো এর অগ্রভাগকে, এর আগের সামনের দিকে এগিয়ে আসা অংশকে, যেটা এইখানে এই ছবিতে নেই কিন্তু দেখো তোমরা এর আগের ছবিতে ছিল এই জিনিসটা, দেখো এই যে এর অগ্রভাগকে, এই অংশটাকে কিন্তু কি বলছে, এই যে এর অগ্রভাগটা আছে, এই অগ্রভাগটাকে কিন্তু বলা হচ্ছে কি না, লোব বলা হচ্ছে। ঠিক আছে, এর অগ্রভাগটাকে বলা হচ্ছে কি, এটাকেই বলা হচ্ছে কি লোব। ঠিক আছে, বোঝা গেল। এরপরে দেখো এরপরে দেখো সৃষ্টি কীভাবে সৃষ্টি হয় পাদদেশীয় হিমবাহ। দেখো পাদদেশীয় হিমবাহ কীভাবে সৃষ্টি হয়। উচ্চ অক্ষাংশে পর্বতের নিচের দিকে হিমাঙ্কের কম উষ্ণতার জন্য অসংখ্য উপত্যকা হিমবাহ নেমে এসে এই হিমবাহ সৃষ্টি হয়, অর্থাৎ পার্বত্য হিমবাহ নেমে এসেই কিন্তু পাদদেশে অবস্থান করে এই হিমবাহের সৃষ্টি হয়। খুব সহজ মনে রাখা। উদাহরণ কি, উদাহরণ ভারতের, খুব ইম্পর্টেন্ট, ভারতের কারাকোরামের সিয়াচেন, যেটা ভারতের বৃহত্তম, ইম্পর্টেন্ট, এটা তো আমরা নোট ডাউন করে নাও। এই ভারতের সিয়াচেন হিমবাহ, যেটা কি কোন পর্বতে আছে, এটাও ইম্পর্টেন্ট, কারাকোরাম পর্বতে আছে, হিমালয়ে নয় কিন্তু কারাকোরামে আছে, এটা ইম্পর্টেন্ট। এই কারাকোরামে অবস্থিত সিয়াচেন হিমবাহই হলো ভারতের বৃহত্তম হিমবাহ। এছাড়াও আরও বেশ কিছু হিমবাহ কিন্তু আমাদের হিমালয় পর্বতে অবস্থান করছে, তার নামগুলো দেখো কি কি নাম, বল্টারো, হিস্পার, হিমালয়ের ঝেমু, যেখান থেকে তিস্তা নদীর সৃষ্টি হয়েছে, গঙ্গোত্রী হিমবাহ, যেখান থেকে গঙ্গার যেই হিমবাহ গলেই কিন্তু আমাদের পবিত্র নদী গঙ্গার সৃষ্টি হয়েছে, তারপরে আবার আছে কি রিমো। ঠিক আছে, তো এই হয়ে গেল আমাদের পাদদেশীয় হিমবাহ। দেখো এরপরে রয়েছে কি, এরপরে রয়েছে গ নাম্বার মহাদেশীয় হিমবাহ। তো এই মহাদেশীয় হিমবাহ কি, দেখো পড়ে নিই একবার। উচ্চ অক্ষাংশে মহাদেশ জুড়ে অবস্থানরত সুবিশাল সুগভীর উত্তল বরফের স্তূপকে কি বলা হচ্ছে, মহাদেশীয় হিমবাহ। একবার ভালো করে খেয়াল করো, কোথায় থাকবে, উচ্চ অক্ষাংশে, আর কীভাবে থাকবে, মহাদেশ জুড়ে অবস্থান করবে। কীরকম হবে, সুবিশাল, সুদীর্ঘ এবং সুগভীর, আর দেখতে কীরকম হবে, উত্তল আকারের হবে। ঠিক আছে, এই ধরনের হিমবাহকেই কিন্তু মহাদেশীয় হিমবাহ বলবে। আর এই হিমবাহগুলো কি প্লিস্টোসিন যুগে কিন্তু পৃথিবীর 1/3 যে হিমযুগ ছিল সেই সময় পৃথিবীর 1/3 এরকম হিমবাহ, মহাদেশীয় হিমবাহ দ্বারা আবৃত ছিল। অর্থাৎ ভাবো পৃথিবীর মহাদেশগুলো এরকম হিমবাহ দ্বারা, বরফ দ্বারা আবৃত ছিল, এতটাই ঠান্ডা পড়ে গিয়েছিল। ঠিক আছে, উদাহরণ দেখো, বর্তমানে সুমেরু সংলগ্ন গ্রিনল্যান্ড, কানাডা, আলাস্কা, স্ক্যান্ডিনেভিয়া, রাশিয়া, কুমেরু সন্নিহিত অ্যান্টার্কটিকাতে ল্যাম্বার্ট, এরকম হিমবাহ দেখা যায় ল্যাম্বার্টে। আর এই হিমবাহগুলো থেকেই কিন্তু হিমশৈল সৃষ্টি হয়। এখানে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, যেটা হলো অ্যান্টার্কটিকাতে অবস্থিত ল্যাম্বার্ট হিমবাহ পৃথিবীর বৃহত্তম হিমবাহ। খুব খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট, বুঝতেই পারছো, এটা আসার মতো প্রশ্ন, নোট ডাউন করে রাখো। আর যদি বলে এই যে 3 প্রকার হিমবাহ দেখলাম, এর মধ্যে কোথা থেকে হিমশৈলের সৃষ্টি হয়, তাহলে উত্তর কিন্তু হবে এই 3 নাম্বার, অর্থাৎ যে মহাদেশীয় হিমবাহ, এখান থেকেই কিন্তু কি সৃষ্টি হয়,
এখান থেকে সৃষ্টি হয় হিমশৈলের। এই হিমশৈল কি, এটাও কিন্তু আমরা এরপরে পড়ব পরে। তো নেক্সট দেখে নিই আমরা, নেক্সটে কি আছে। নেক্সটে আছে দেখো হিমরেখা। একটু আগেই আমরা কিন্তু এই শব্দটা পড়েছিলাম যে পার্বত্য হিমবাহ যখন নিচে নামে, অর্থাৎ হিমরেখা যখন অতিক্রম করে, তখন গলে গিয়ে কিন্তু বরফ গলে গিয়ে কিন্তু নদীর সৃষ্টি করে, জলে পরিণত হয়, যেখান থেকে কিন্তু নদীর সৃষ্টি হয়। তো হিমরেখা কি, এবারে এই প্রশ্নটা আসলে এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। হিমরেখা কি অনেকবার আসছে, এটা ছবি সহ দিতে হয় তোমাদের। হিমরেখাকে ইংরেজিতে বলে স্নো লাইন। তো স্নো লাইন কি বা হিমরেখা কি? উঁচু পার্বত্য বা মেরু অঞ্চলে যে সীমারেখার উপরে সারা বছর তুষার জমে থাকে এবং যার নিচে তুষার গলে যায়। খেয়াল করবে এই জায়গাটা, যে সীমারেখার উপরে সারা বছর তুষার জমে থাকে এবং যার নিচে তুষার গলে যায় তাকে হিমরেখা বলে। অর্থাৎ এমন এই যে ছবিটা দেখো, এর মধ্যে আমরা এরকম জায়গায় একটা লাইন টানতে পারি যার উপরে আমরা বরফকে জমা হয়ে থাকতে দেখছি এবং যার নিচে কিন্তু বরফ আর নেই, অলরেডি ওখানে আর কোনো বরফের কোনো চিহ্নই নেই। ঠিক আছে, এরকম একটা রেখা টানা যেতে পারে যার উপরে কিন্তু বরফ থাকবে, যার নিচে আর বরফ থাকবে না। সেই রেখাটাকেই বলবো আমরা কি, হিমরেখা। এর উচ্চতা নিরক্ষরেখা থেকে মেরুর দিকে হ্রাস পায়। অর্থাৎ পৃথিবীর নিরক্ষীয় অঞ্চল থেকে যখন আমরা মেরুর দিকে যাব, তখন এর উচ্চতা কিন্তু ধীরে ধীরে হ্রাস পাবে। তো তোমরা সবাই জানো যে পৃথিবীর নিরক্ষীয় অঞ্চলে সবথেকে বেশি তাপ থাকে। তো এই কারণে নিরক্ষীয় অঞ্চলে যদি হিমরেখা দেখা যায়, এখানে যদি একটা পাহাড় থাকে আর মেরু অঞ্চলে যদি আরেকটা পাহাড় থাকে, সেম উচ্চতায় সেম হাইটের পাহাড় থাকে, তাহলে সেই পাহাড় বা পর্বতের কোথায় হিমরেখা, কোন ক্ষেত্রে হিমরেখা নিচে থাকবে এবং কোন ক্ষেত্রে হিমরেখা উপরে থাকবে। ঠিক আছে, দেখো এক্ষেত্রে যখন নিরক্ষীয় অঞ্চলে থাকবে তখন এই হিমরেখা কিন্তু অনেক উঁচুতে অবস্থান করবে, অনেক উঁচুতে হিমবাহ দেখা যাবে। কারণ কি, এখানে টেম্পারেচার খুব বেশি। আবার যখন উচ্চ অক্ষাংশের দিকে যাব, মেরুর দিকে যাব, তখন কিন্তু টেম্পারেচার অলরেডি ডাউন হবে। সে কারণে কিন্তু অনেক নিচেই, অর্থাৎ অনেক নিচ থেকেই কিন্তু আমরা হিমবাহের নাগাল পেয়ে যাব। বুঝতে পারছো কি বললাম? সমান উচ্চতার যদি পাহাড় যদি একটা নিরক্ষরেখা বা নিরক্ষীয় অঞ্চলের আশেপাশে থাকে, সেখানে হিমবাহকে কিন্তু অনেক উপরে থাকতে দেখা যাবে, অর্থাৎ হিমরেখাও কিন্তু অনেক উঁচুতে থাকবে। আর যত মেরুর দিকে যাব, উচ্চ অক্ষাংশের দিকে যাব, তত কিন্তু উষ্ণতা কম থাকার জন্য খুব সহজেই হিমবাহকে আমরা জমে থাকতে দেখব, অর্থাৎ হিমরেখার উচ্চতা কিন্তু সেখানে কম হবে। ঠিক আছে, এখানে দেখো ইম্পর্টেন্ট কি পয়েন্টগুলো দেওয়াই আছে। নিরক্ষীয় আন্দিজ পর্বতে কত থাকছে? নিরক্ষীয় আন্দিজ পর্বতে 5400 মিটারের উচ্চতায় কিন্তু হিমরেখাকে আমরা দেখতে পাবো। আবার উপক্রান্তীয় হিমালয়ে 4500 মিটার উচ্চতায় 4500 মিটার উচ্চতাতে হিমরেখার দেখা পাওয়া যায়। দেখো, নিরক্ষরেখা থেকে যখনই আমরা উপক্রান্তীয় অঞ্চলে চলে আসলাম, তখনই কিন্তু 1000 মিটার মানে 1 কিলোমিটার উচ্চতা কিন্তু কমে গেল হিমরেখা। আবার নাতিশীতোষ্ণ আল্প অঞ্চলে 2800 মিটার উচ্চতাতে, আরও কম উচ্চতায় দেখো 3 কিলোমিটার বা 3000 মিটারেরও কম উচ্চতায় কিন্তু হিমরেখাকে দেখা যাচ্ছে। এবং মেরু অঞ্চলে দেখো এই হিমরেখা সমুদ্রপৃষ্ঠে অবস্থান করে, অর্থাৎ সমুদ্রের জল আর হিমবাহ কিন্তু সমান সমান হয়ে যায়। বুঝতে পেরেছো খুব সুন্দরভাবে? তাহলে বৈশিষ্ট্য কি? 1 নাম্বার, ঋতুভেদে এর উচ্চতার পরিবর্তন হয়। খুব গুরুত্বপূর্ণ একটা কথা যে এই হিমরেখা কিন্তু সারা বছর একই জায়গায় কিন্তু থাকে না। যখন শীতকাল আসে তো তখন কি হবে, অলরেডি বরফ তখন বেশি জমতে শুরু করবে, তখন হিমরেখা কিন্তু নিচে নেমে আসবে, অর্থাৎ এই স্নো লাইন বা হিমরেখা কিন্তু আরও নিচে ডাউন হয়ে যাবে। এই এলাকাটা পুরোটাই, আবার এই পুরো এলাকাটা বরফাবৃত হয়ে যাবে। আবার যখন গ্রীষ্মকাল আসবে তখন কি করবে, এই হিমরেখা কিন্তু এই যে হিমবাহ দেখছে এখানে গলে গিয়ে আরও উপরে উঠে যেতে পারে। ঠিক আছে, ঋতু অনুসারে এর চেঞ্জ হয়। 2 নাম্বার কি, নিম্ন অক্ষাংশে হিমরেখা উঁচুতে এবং উচ্চ অক্ষাংশে নিচুতে অবস্থান করে, যেটা তোমাদের একটু আগে ছবি এঁকে বুঝিয়ে দিলাম। ঠিক আছে, প্রকারভেদ অনুযায়ী হিমরেখাকে আমরা 2 ভাগে ভাগ করতে পারি। একটা হলো স্থায়ী হিমরেখা আর একটা অস্থায়ী। তো স্থান বিশেষে মেরুর দিকে স্থায়ীভাবে আমরা হিমরেখাকে দেখতে পাবো, আবার নিরক্ষীয় অঞ্চলের দিকে সেক্ষেত্রে কিন্তু নিরক্ষীয় অঞ্চলের দিকে বা যেখানে উষ্ণতা ঋতু পরিবর্তন হয়, বেশি গ্রীষ্মকাল আছে, সেখানে কিন্তু হিমরেখা বা হিমবাহ সিজনালি নাই হয়ে যেতে পারে, সেখান থেকে অদৃশ্য হয়ে যেতে পারে। ঠিক আছে, এরপরে দেখো, এরপরে আছে হিমশৈল। হিমশৈল কি? দেখো, হিমশৈল শব্দটাও আমরা একটু আগেই পড়লাম, যেখানে মহাদেশীয় হিমবাহ পড়ার সময়। হিমশৈল কি? তো
ইম্পর্টেন্ট জিনিস দেখো, ছবি দেখলেই তোমরা কিন্তু রিলেট করতে পারবে। বারবার বলছি, এত সুন্দর করে ছবি সহ আমরা এই পিপিটিগুলো অনেক খাটনি করে কিন্তু তৈরি করেছি তোমাদের জন্য, যাতে তোমরা দেখেই বুঝতে পারো। দেখো ছবি দেখে তোমরা বুঝেই নিয়েছে যে হিমশৈল জিনিসটা কি। একে ইংরেজিতে কিন্তু আইসবার্গ বলা হয়, একে বলা হয় কিন্তু আইসবার্গ, ঠিক আছে, আইসবার্গ বলা হয় একে। তো এই আইসবার্গ বা হিমশৈল কি? দেখো, মেরু অঞ্চলে সমুদ্র জলে ভাসমান ও গতিশীল বিশাল আকার বরফের স্তূপকে আইসবার্গ বলে। এগুলি মিষ্টি জল দিয়ে তৈরি বিশাল আকার বরফের স্তূপ। গ্রিনল্যান্ডে ও অ্যান্টার্কটিকা সংলগ্ন সমুদ্রে এগুলি দেখা যায়। তো হিমশৈল কি? এই হিমশৈল দেখতে পাচ্ছি, এগুলো হচ্ছে কি বরফের ভেঙে আসা বরফের টুকরো, যেগুলো দেখা যায় কোথায়? যেগুলো দেখা যায় মেরু সংলগ্ন সমুদ্র জলে। মূলত কোথায়? গ্রিনল্যান্ড এবং অ্যান্টার্কটিকা সংলগ্ন সমুদ্রে এগুলো কিন্তু প্রচুর পরিমাণে দেখা যায়, যেগুলো ওখানে নর্মাল ব্যাপার, ঠিক আছে। আমাদের এদিকে সমুদ্রে কিন্তু দেখতে পাবে না। তো এই বরফের চাইগুলির 8 ভাগের 9 ভাগ, এটাও ইম্পর্টেন্ট খুব। 8 ভাগের 9 ভাগ, অর্থাৎ এই যে এটাকে আমরা যদি গোটাটাকে এক অংশ ধরি, তাহলে এর 8 ভাগের 9 ভাগ কিন্তু কোথায় থাকে? ডুবে থাকে। দেখো এই যে অংশটা, এটা পুরোটা কত? গোটাটাকে যদি আমরা 1 ভাগ ধরি, তো একে 9 ভাগ করে তার 8 ভাগ, গোটাটা সম্পূর্ণটাকে যদি আমরা 9 ভাগ ধরি, তাহলে 9 ভাগের 8 ভাগই কিন্তু কি থাকছে? জলের নিচে থাকছে। অর্থাৎ এই অংশটা যদি আমরা দেখি, এই অংশটা হবে কতটা? 8/9 অংশ কিন্তু জলের নিচে। আর জলের উপরে দেখা যাচ্ছে, দেখো কতটুকু মাত্র? 9 ভাগের 1 ভাগ অংশ। অর্থাৎ 1 ভাগ উপরে আর 8 ভাগ কিন্তু জলের নিচে। 1 ভাগ জলের উপরে আর 8 ভাগ জলের নিচে, ঠিক আছে। তো এই হলো হিমশৈল, যেটাকে উপর থেকে দেখে কিন্তু আমরা কল্পনা করতে পারবো না, ঠিক আছে। বরফের আয়তনে যে এখানে এটাই বলা আছে, বরফের স্তূপের মাত্র 9 ভাগের 1 অংশ জলের উপরে থাকায় বরফের আয়তন সঠিকভাবে নিরূপণ করা যায় না। উপর থেকে দেখে আমরা কিন্তু বুঝতে পারবো না। ও আচ্ছা, আগের লাইনটা আমরা স্কিপ করে গেছি। বরফের চাইগুলির 9 ভাগের 8 অংশ ডুবে থেকে স্রোতের সঙ্গে ভেসে গতিশীল হয়ে হিমশৈল গড়ে ওঠে। তো এগুলো মহাদেশীয় হিমবাহ থেকে ভেঙে ভেঙে এসে ভেসে ভেসে কিন্তু হিমশৈল তৈরি করে। তো এর প্রভাব কি? হিমশৈলের মারাত্মক কিছু প্রভাব আছে। দেখো, এর প্রভাবে মারাত্মক কতগুলো ঘটনাও ঘটে গেছে, যেগুলো নিয়ে সিনেমাও তৈরি হয়েছে। প্রথম পয়েন্ট হলো দুর্ঘটনা। হিমশৈলে ভাসমান বরফের স্তূপের মাত্র 9 ভাগের 1 অংশ জলের উপরে থাকায় উপর থেকে এর আয়তন সঠিকভাবে আমরা নিরূপণ করতে পারবো না, আইডিয়া করতে পারবো না যে এই হিমশৈলটা এতটাও বড়, এতটা নিচে ডুবে আছে, ঠিক আছে। ফলে দুর্ঘটনা ঘটে, যেরকমটা হয়েছিল 1912 সালে। এটা নিয়ে কিন্তু সিনেমাও তৈরি হয়েছে। উত্তর আটলান্টিক মহাসাগরে হিমশৈলের ধাক্কায় কিন্তু বিশ্বের প্রথম সবথেকে বড় জাহাজ, যেটাকে ভাবা হয়েছিল আনসিঙ্কেবল, যেটা মানে কোনোদিন ডুববে না, যারা জাহাজটা তৈরি করেছিল সেই 1912 সালে, তারা বলেছিল এটা আনসিঙ্কেবল, এটা ডুববে না। কিন্তু দেখো, ভাগ্যের পরিহাস, প্রথম যাত্রায় প্রথম দিনেই কিন্তু এরকমই একটা আইসবার্গ বা হিমশৈলের ধাক্কায় সেই টাইটানিক জাহাজ কিন্তু মর্মান্তিকভাবে ডুবে যায় এবং প্রচুর ধনী পরিবারের যে মানুষরা, যারা সেই জাহাজের টিকিট প্রথমবার কিনতে পেরেছিল, তারাই কিন্তু সেখানে মৃত্যুবরণ করে। এত ঠান্ডা জলের মধ্যে তারা কেউই কিন্তু বাঁচতে পারেনি, 2-1 জন ভাগ্যবান ছাড়া, ঠিক আছে। 2 নাম্বার কি? 2 নাম্বার প্রভাব হলো মগ্নচড়া। এটা একটা কুপ্রভাব, আর 2 নাম্বারটা হলো একটা কিন্তু সুপ্রভাব, যেটা হচ্ছে সুফল বলতে পারো। মগ্নচড়া, এই মগ্নচড়া কি? এটা কিন্তু আমরা বায়ুমণ্ডল চ্যাপ্টার আবার পড়বো। মগ্নচড়া হলো যেখানে প্রচুর মাছের খাবার থাকে, প্লাঙ্কটন, ফাইটোপ্লাঙ্কটন, জু প্লাঙ্কটন থাকে, যেগুলো খাওয়ার জন্য কিন্তু ছোট মাছকে খাওয়ার জন্য বড় মাছ, তো প্রচুর মাছের আনাগোনা হয়, যেখানে বলতে পারো মাছের রাজ্য, মাছের দেশ। এই মগ্নচড়াগুলিতেই কিন্তু শিকার করতে, সামুদ্রিক মৎস্য শিকার করতে যাওয়া হয়। তো নাতিশীতোষ্ণ সমুদ্রে এটা উষ্ণ হবে। উষ্ণ সমুদ্র স্রোতের সংস্পর্শে এই ভেসে আসা হিমশৈলগুলো কিন্তু গলে যায়, আর এর সঙ্গে কিন্তু প্রচুর পরিমাণে নুড়ি, বালি, পাথর, জৈব পদার্থ থাকে, যেগুলো কিন্তু গলে গিয়ে সেই সমুদ্রের জলের সঙ্গে মিশে যায় এবং সুদীর্ঘ যুগ যুগ ধরে এইভাবে নুড়ি, বালি, পাথর জমা হতে হতে সেখানে কিন্তু সমুদ্র জলের তলের গভীরতাও কিন্তু কমে যায়। ফলে সেখানে প্রচুর পরিমাণে এই যে আগাছা সঞ্চিত হয়, যেখানে মগ্নচড়া তৈরি হয় এবং প্রচুর মাছের আনাগোনাও হয়ে থাকে,
ঠিক আছে, অনেক কিছু বলে ফেললাম হিমশৈল সম্পর্কে, আশা করি সবার একদম ক্লিয়ার হয়ে গেছে। এরপরে দেখো কি আছে, এরপরে আছে দেখো ক্রেভাস। দেখো হিমবাহ চ্যাপ্টার শুরু করার আগে আমাদের এই ধারণাগুলো কিন্তু একদম ক্লিয়ার লাগবে, তাই আমি কিন্তু অনেক ডিটেলসে বলছি, মন দিয়ে তোমরা শোনো, একবার শুনলে আর ভুলবে না। ক্রেভাস কি? ক্রেভাস হলো ক্রেভাস, এই কথাটার সঙ্গে মনে রাখবে ভাঁজ ভাঁজ, ছোটো ছোটো ভাঁজ। আর ছবিতে তোমরা দেখো খুব সুন্দর করে দেখতে পাচ্ছ ছোটো ছোটো ফাটল, ভাঁজ বলতে ফাটলের কথা বলছি আমি। দেখো এই হিমবাহটার উপরে, এই বরফটার উপর অসংখ্য সরু 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 ফাটল। পাশের ছবিতে দেখো এখানেও অনেক ফাটল দেখা যাচ্ছে, এগুলোই কিন্তু ক্রেভাস। তো কি ক্রেভাস? হিমবাহের উপরিভাগে বরফের মধ্যে গতিপথের সমান্তরালে ও আড়াআড়িভাবে যে চির বা ফাটল সৃষ্টি হয় তাকে হিমদড়ি বা ক্রেভাস বলে। এগুলি হালকা তুষার দ্বারা ঢাকা থাকে। এই ক্রেভাসগুলো কিন্তু উপর থেকে দেখা যায় না, এর উপরে তুষারপাত হয় যখন, তখন কিন্তু ক্রেভাসের উপরিভাগটা কিন্তু আবৃত হয়ে যায়, উপর থেকে কিন্তু একদম স্পষ্টভাবে দেখা যায় না ফাটলগুলো। ঠিক আছে, এগুলো হালকা তুষার দ্বারা ঢাকা থাকে। আড়াআড়ি ও অনুদৈর্ঘ্য ক্রেভাস পরস্পরকে ছেদ করলে আইস পিনাকেল সৃষ্টি হয়। এটা একটা তোমাদের জানার জন্য এক্সট্রা দেওয়া আছে এখানে। তো এই ক্রেভাসগুলো কী হয় আসলে, যখন হিমবাহ প্রবাহিত হওয়া শুরু করে উপর থেকে নিচের দিকে, তখন তার মধ্যে টানজনিত কারণে, যেহেতু এটা একটা সলিড জিনিস, হ্যাঁ কঠিন একটা জিনিস, তো এর টানের ফলে এর উপরে কিন্তু অনেকগুলো চির বা ফাটল তৈরি হয়, সরু 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 পরপর পরপর সমান্তরালে অনেকগুলো ফাটল তৈরি হয়। এইগুলো কি বলা হচ্ছে কিন্তু ক্রেভাস। উৎপত্তি কারণটা কি? অতি খাড়া বা অসম ঢালু উপত্যকার মধ্যে দিয়ে হিমবাহ নামার সময় হঠাৎ ঢাল বৃদ্ধি পেলে অনুদৈর্ঘ্য ক্রেভাস এবং হিমবাহ কোথাও বাঁক নিলে বরফের ওপর টান সৃষ্টি হয়ে আড়াআড়ি ক্রেভাস সৃষ্টি হয়। ঠিক আছে, অনেক সময় আড়াআড়ি ক্রেভাসও সৃষ্টি হয়ে থাকে টানজনিত কারণে। দেখো আরেকটা ছবি এঁকে তোমাদের খুব সুন্দরভাবে বোঝানো যাবে এখানে, যেটা তোমাদের এই দুটো জিনিসকে একসঙ্গে কমপ্লিট করবে। দেখো একটা ছবি আঁকছি তোমাদের জন্য। ক্রেভাস আর বাকসুন কীভাবে তৈরি, তো দেখো এটা একটা যদি পাহাড় হয় যেখানে খাড়া ঢাল আছে, এই পাহাড়ের উপর থেকে মনে করো হিমবাহ নামছে, এবং এই পাহাড়ের তলদেশটা কীরকম, পাহাড়ের তলদেশটা মনে করো এরকম এদিকে এভাবে নেমে গেছে এই পাহাড়টা এদিকে। এবার এখান থেকে যখন হিমবাহ কী করবে, হিমবাহ যখন এখান থেকে নিচের দিকে নামা শুরু করবে, মনে করো এই জায়গাটা পুরোটাই হিমবাহ আবৃত হয়ে আছে, এর উপরটা এটা পুরোটাই হিমবাহ। ঠিক আছে, এ যখন উপর থেকে নিচের দিকে এদিকে নামবে, তখন এর মধ্যে কি করবে, বরফের মধ্যে কিন্তু প্রচুর টানের সৃষ্টি হবে। ঠিক আছে, এই বরফের মধ্যে কিন্তু টান সৃষ্টি হবে। কোথায়? দেখো এই জায়গাতে কিন্তু প্রচুর টানের সৃষ্টি হবে। যখন হিমবাহটা নিচের দিকে নামবে, এখানে এতটা টান সৃষ্টি হবে যে এর নিচের দিকে উত্তল অংশ থাকার জন্য এখানে কিন্তু কতগুলো সরু 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 ফাটল তৈরি হবে। ঠিক আছে, এরকম করে সরু সরু অসংখ্য ফাটল তৈরি হবে, কারণ এখানে যখন টান পড়বে, এটা তো সলিড জিনিস, তখন এটা কী হবে, ভেঙে ভেঙে এর মধ্যে সরু সরু ফাটলের চিরের সৃষ্টি হবে। এই চিরগুলোকে বা ফাটলগুলোকে কিন্তু বলা হবে কি, ক্রেভাস। আর এখানে আরও একটা ঘটনা ঘটে, যখন এই হিমবাহটা উপর পাহাড় থেকে নিচের দিকে নেমে যায়, যখন নেমেই গেল, তখন কিন্তু এর মধ্যে একটা গ্যাপ তৈরি হবে এরকম করে। এদিকে তো আর হিমবাহ নেই, এই হিমবাহটা তো এগিয়ে যাচ্ছে, তখন এই পর্বতের গা আর হিমবাহের মধ্যে কিন্তু একটা সুদীর্ঘ এবং সংকীর্ণ ফাটলের সৃষ্টি হয়, যেটাকে কি বলা হয়, যেটাকে কিন্তু বার্কসুন্ড বলা হয়, যেটা আমরা এর পরের স্লাইডেই কিন্তু আমরা দেখব এইটাকে কী বলা হয়, বার্কসুন্ড বলা হয়। তো বুঝতেই পারছি হিমবাহের উপর দিয়ে যাওয়ার সময় এই জিনিসগুলো খেয়াল রাখা কত জরুরি, কত ডেঞ্জারাস ব্যাপার এগুলো। ঠিক আছে, দেখো এটা হয়ে গেল আমাদের। এবার বার্কসুন্ড। তো বার্কসুন্ড কি? দেখো হিমবাহ উপত্যকা যখন উপত্যকার পর্বতগাত্রে আগে থেকে জমে থাকা বরফের স্তূপ নামতে থাকা পার্বত্য হিমবাহের মধ্যে যে সংকীর্ণ গভীর ফাটল সৃষ্টি হয় তাকে জার্মান ভাষায় কিন্তু বার্কসুন্ড বলা হয়। এটা কিন্তু বাংলা শব্দ নয়, এটা জার্মান শব্দ। যে বার্কসুন্ড শব্দটা, এটা আসলে কি, এটা যখন এই যে দেখো যখন হিমবাহটা পাহাড়ের গা থেকে নামছে, তখন পাহাড় এবং হিমবাহের মধ্যে একটা কিন্তু সংকীর্ণ গ্যাপের সৃষ্টি হয়, যেই গ্যাপটা একটু আগে কিন্তু তোমাদের ছবিতে দেখালাম। সেই গ্যাপটা বা ফাটলটা সংকীর্ণ এবং সুদীর্ঘ হয়ে থাকে, কয়েক কিলোমিটার পর্যন্ত গভীর হতে পারে, তাকেই বলা হচ্ছে কিন্তু বার্কসুন্ড। এর উৎপত্তি কি? বন্ধুর পর্বতের খাঁজ কাটা গা বেয়ে
উৎপত্তি কী বলেছে, বন্ধুর পর্বতের খাঁজকাটা গা বেয়ে নামার সময় পর্বতের শীর্ষ ও বরফের মধ্যে সৃষ্টি হয়। পর্বতের শীর্ষ আর বরফের মধ্যে সৃষ্টি হয়। এই পাহাড় থেকে নামছে, পাহাড় এবং বরফের মধ্যে এই ফাটলটা, গ্যাপটা তৈরি হলো, ওটাই হলো কি বার্কসুন্ড। আর স্টার দিয়ে দেওয়া আছে, দেখো এগুলি পর্বত আরোহীদের জন্য কি মৃত্যুফাত, এর মধ্যে পড়ে গেলে কিন্তু বাঁচার আর কোনো উপায় নেই। ঠিক আছে, এই হয়ে গেল বার্কসুন্ড। এবং এখানে তোমাদের হিমবাহ সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট চলে গেল। এরপরে কিন্তু আমরা হিমবাহের ক্ষয়কাজের দিকে নজর রাখব। তো এই ক্ষয়কাজ কি, হিমবাহ যেরকম যখন উপর থেকে নিচে নামে তখন কিন্তু নদীর মতো হিমবাহ ক্ষয়কাজ করে, কিন্তু নদীর মতো এতগুলো পদ্ধতি নেই। হিমবাহের ক্ষয়কাজের পদ্ধতিগুলোকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। সেই দুটো ভাগ খুব তাড়াতাড়ি আমরা দেখে নিই। দেখো, প্রথম ভাগটা হলো কি উৎপাটন, নামটা মনে রাখতে হবে, উৎপাটন বা প্লাকিং। আর আরেকটা ক্ষয়কাজের পদ্ধতি সেটা হলো কি অবঘর্ষ, যেটা আমরা নদীর ক্ষয়কাজের ক্ষেত্রেও কিন্তু পড়েছি। এই উৎপাটন কি, প্রবহমান হিমবাহের চাপে পর্বতগাত্র থেকে আলগা পাথর বিচ্ছিন্ন হওয়াকে উৎপাটন বলে। অর্থাৎ পাহাড় থেকে হিমবাহ নামছে, তো পাহাড়ের গায়ে যখন আলগা শিলাখণ্ড কোথাও লেগে থাকবে, সেটা যদি হিমবাহের সঙ্গে প্রবাহিত হয়ে আসে তখন তাকে উৎপাটন বলে। হিমবাহের তলদেশে ফাটল ও দারুণযুক্ত পর্বতগাত্রে তুহিন আবহাওয়া বিকারের ফলে পাথরগুলি ভেঙে গিয়ে আলগা হয়ে যায়। এরপর হিমবাহের প্রবাহের সময় তার চাপে পর্বতগাত্র থেকে শিথিল পাথর টুকরো খুলে যায়। এটি নদীর জলপ্রবাহের ক্ষয়ের অনুরূপ। কেমন করে হয়, যখন হিমবাহ উপর থেকে নিচে নামে পাহাড়ের গায়ে পেয়ে, তখন কিন্তু হিমবাহের চাপে এর নিচের দিকে কিন্তু কিছুটা বরফ গলে গিয়ে জলে পরিণত হয়, যেটাকে পুনঃশীলী ভবনও বলা হয়, তোমরা ভৌত বিজ্ঞানে পড়েছো। সেই জলটা কিন্তু কি হয়, ফাটলের মধ্যে, পাহাড়ের গায়ে যে ফাটল আছে সেই ফাটলের মধ্যে ঢুকে যায়। আর পরবর্তীকালে যখন সেই চাপটা সেখান থেকে সরে যায়, তখন কিন্তু সেই ফাটলের মধ্যে জমে থাকা জলটা কিন্তু জমাট বেঁধে যায়। আর জল জমাট বাঁধলে কী হয়, বরফে পরিণত হলে আয়তনে বাড়ে, তখন তার চাপও কিন্তু বৃদ্ধি পায়। আর ওই চাপে কিন্তু তখন ফাটলটা প্রসারিত হয়ে একসময় টুকরো টুকরো হয়ে আলাদা আলাদা শিলাখণ্ডে পরিণত হয়। আর এই শিলাখণ্ডগুলোই যখন পরবর্তীকালে হিমবাহের সঙ্গে কিন্তু নেমে আসে, টুকরো টুকরো কোণযুক্ত তীক্ষ্ণ পাথর রূপে কিন্তু নেমে আসে হিমবাহের সঙ্গে, কিন্তু এগুলো আটকে থাকে হিমবাহের নিচে। ঠিক আছে, যেগুলোকে কি বলা হচ্ছে, যেই পদ্ধতিটিকে বলা হচ্ছে কিন্তু উৎপাটন পদ্ধতি। ঠিক আছে, 2 নম্বর পদ্ধতি কি অবঘর্ষ ক্ষয় পদ্ধতিটি কি, উৎপাটন প্রক্রিয়ায় যে শিলাখণ্ডগুলো তৈরি হচ্ছে এগুলো কিন্তু হিমবাহের সঙ্গে, যখন হিমবাহটা নামছে সেই হিমবাহের সঙ্গে তলদেশে কিন্তু এভাবে কোণযুক্ত পাথরগুলো কিন্তু এখানে আটকে থাকছে। তখন এই নামার সময় কি করবে, এগুলো কিন্তু পাহাড়ের গায়ে কিন্তু আঁচড় কাটবে। তখন কি করবে, এই শিলাস্তর উপত্যকার তলদেশের শিলাস্তরকে ঘর্ষণ করে মসৃণ করবে। আর এই প্রক্রিয়াটাই হলো উৎপাটন। এই উৎপাটনের মাধ্যমে সৃষ্ট যে কোণযুক্ত শিলাখণ্ড, নুড়ি, বালি চলমান হিমবাহের সঙ্গে উপত্যকার তলদেশে, পার্শ্বদেশে শিলায় কি করে খাঁজ কাটা দাগ তৈরি করে, এরকম করে আঁচড় কাটার মতো করে দাগ তৈরি করে মসৃণ করে পালিশ করে এবং সূক্ষ্ম সূক্ষ্ম বালি ও পলি বা কাদায় কোনায় পরিণত করে। ঠিক আছে, তার ফলে কী হয়ে যায়, অনেকটা যেন ঘষে দেয়, মানে পাহাড়ের গাটা যেন ঘষে দিচ্ছে, ঘষে গিয়ে ক্ষয় হয়ে যাচ্ছে। এটাই হলো কি অবঘর্ষ ক্ষয়। অবঘর্ষ ক্ষয় মনে রাখবে তোমরা, যেরকম আমরা গা ঘষি চান করার সময়, সেরকমই এটা একটা বরফের সঙ্গে লেগে থাকা কতগুলো পাথরের টুকরো, যেগুলো কিন্তু পাহাড়ের গাটাকে ঘষে দিচ্ছে, আঁচড় কেটে দিচ্ছে। ঠিক আছে, এই হয়ে গেল অবঘর্ষ ক্ষয়। তো আমরা হিমবাহের দুটো ক্ষয় প্রক্রিয়ায় পড়ে নিলাম। এরপরে এখানেই আজকে আমাদের সমাপ্ত হচ্ছে। তো আজকে আমরা পড়লাম কি হিমবাহের সম্পর্কে পড়লাম, যেখানে আমরা হিমবাহের প্রকারভেদ পড়লাম এবং এই 3 প্রকার হিমবাহের সম্পর্কে ডিটেলসে জানলাম, তার উদাহরণ বৈশিষ্ট্যও দেখে নিলাম। আর হিমবাহের সঙ্গে রিলেটেড কতগুলো গুরুত্বপূর্ণ পয়েন্ট, হিমরেখা, হিমশৈল, আর কি ক্রেভাস এবং বার্কসুন্ড কিন্তু পড়ে নিলাম। এগুলো কিন্তু তোমাদের আগামী 2025 সালে মাধ্যমিক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আজকে ভিডিওটাকে আর বড় না করে এখানেই শেষ করছি, ক্লাসটি এখানেই সমাপ্ত করছি। তো তোমরা যারা আমাদের চ্যানেলটিকে এখনও পর্যন্ত লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করনি, অবশ্যই করে দাও এবং নিচে কমেন্টে অবশ্যই জানাও ক্লাসটি তোমাদের কেমন লাগলো এবং কোন টপিকটার উপরে তোমাদের কনফিউশন আছে, যেটার উপরে তোমরা ভিডিও চাচ্ছ।
আমি অবশ্যই নিয়ে আসার চেষ্টা করব। এবং যারা এবছর মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ তাদের জন্য বলছি, আমরা খুব শীঘ্রই তাদের জন্য লাস্ট মিনিট সাজেশন নিয়ে আসতে চলেছি। তাই তোমরা চোখ রাখো চ্যানেলে এবং অবশ্যই নোটিফিকেশন অলকে অন করে রাখো, যাতে দ্রুত ভিডিওটি যাওয়ার সঙ্গে সঙ্গেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। তো আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে আবার হিমবাহের ক্ষয়কাজের ফলে গঠিত ভূমিরূপগুলো নিয়ে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। তো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।